নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কারণ কাল রাতের বেলা ঝড় হয়েছিল, কিন্তু বৃষ্টি বর্ষা কোনো কিছুই হয়নি। প্রচন্ড হাওয়া বয়েছিল, ওই কারণে রাতের বেলা শুতে মোটামুটি 1টা বেজে গেছিল। ওই কারণে সকালে উঠতে পারিনি। কিন্তু আমার বরের কিন্তু সকালবেলায় ওঠার টাইম ঠিক আছে, সে যত রাতেই ঘুমোক না কেন ঠিক টাইমে উঠে পড়ে। আমি মাঝে মধ্যে বলি, তুমি এত রাতে ঘুমো আবার ঠিক টাইমে উঠে যাও, কি করে পারো বলো তো? বলে, আমি যদি 1 ঘন্টাও ঘুমোই তাতে আমার ঘুম পূর্তি হয়ে যায়। ওই কারণে উনি কি করেছিল, আজকে সবার আগে ঘুম থেকে তো উঠে বাড়ির যত কাজকর্ম ছিল ঘরের বাইরে সব জায়গাতে ঝাড়ু লাগিয়েছে। এমন ধুলোবালিতে ভরে গেছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তারপর দেখলাম সব জায়গাতে সুন্দর করে ক্লিন করে রেখেছে, কিন্তু থালা বাসনগুলো উনি ধয়নি। আমি মানা করেছিলাম যে তোমাকে কোনো কিছু করতে হবে না। উনি যখন কাজকর্ম করছিল না, ওনার আওয়াজ শুনে আমি উঠে পড়েছিলাম। তারপর বললাম কি, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, অফিসে যেতে হবে। তো ওদিকে আমার টিফিনও বানানো হয়ে গেছিল, তোমরা তো দেখলে। তো বন্ধুরা, কি বলবো, এই যে থালা বাসনগুলো আমি সবগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম। পর্দা দেওয়া থাকে, পর্দা ওভারটেক করে ওখানে ধুলোবালিতে ভরে গেছে। এখন যত জিনিসপত্র আছে থালা বাসন থেকে শুরু করে আমার মশলার কৌটো সবগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঘরের মধ্যে তো রাতের বেলা এত ধুলো ঢুকে গেছিল, শোয়ার আগে ঘর বাড়ি সবগুলো ভালো করে মুছেছি, তারপর ঘুমিয়েছি। জানো তো বন্ধুরা, ধুলোবালির মধ্যে ঘুমানো যায়? তারপর কি বলতো বন্ধুরা, আমাদের রান্নাঘরের দরজা বা পর্দা কোনো কিছু নেই, মানে বাইরের ওই স্পেসের ওই দিকটা যদি পর্দা লাগানো হয় তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে, ওই কারণে লাগানো হয় না। তারপর আমাদের রান্নাঘরের জানলা তো একদমই খোলা হয় না, 2 দিন আগে গিয়ে জানলাটা একটুখানি খুলে দিয়েছিলাম। ওটার আবার ছিটকেনি বাইরের দিক থেকে, হঠাৎ করে রাতের বেলা ঝড় শুরু হয়েছে, কেউ আর বাইরে বেরিয়ে জানলাটা বন্ধ করতে পারেনি, ওই কারণে রান্নাঘরের অবস্থা এত খারাপ হয়েছে। কৌটো বাটিগুলো 2-3 দিন আগে ধুয়েছিলাম, প্রত্যেকদিন ধোয়া যায় বলো তো বন্ধুরা? তারপর যদি একটা দুটো হয় ধুতে কিন্তু এত কষ্ট হয় না। বড় অফিসে যাওয়ার সময় আমাকে বলছে, তোমাকে অত কাজকর্ম করতে হবে না, যা পারবে টুকটুক করে করো, তারপর অফিস থেকে রাতের বেলা এসে দুজন মিলে আমরা করে নেবো। হাতে হাতে যদি কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার কষ্টও হবে না। কি বলতো বন্ধুরা, এরকম বর পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। সকালবেলা আগে ঘুম থেকে উঠে যত কাজকর্ম ওনার সম্ভব হয়েছে করেছে, এখন আবার আমাকে বলছে তোমাকে করতে হবে না, অফিস থেকে এসে করে দেবো। সত্যি বন্ধুরা, এরকম একটা বর পাওয়া একদম ভাগ্যের ব্যাপার। কত জন্মের পুণ্যের ফলে ওনাকে আমি পেয়েছি। উনি যতক্ষণ বাড়িতে থাকে, কি বলবো বন্ধুরা, ওনার সামনে যদি কোনো কাজকর্ম থাকে আর আমাকে যদি করতে দেখে, কিছু প্রকার আমাকে করতে দেয় না, বলে দাও আমি করে দিই। আমি যদি মানা করি, বলে তুমি তো পুরোদিন বাড়ি কাজকর্ম করো, আমি তো তোমাকে কোনো কাজেই হেল্প করতে পারি না, একটু নয় আমি করলাম, তোমার তো তাহলে একটুখানি কষ্ট কম হলো। আমি কিন্তু বাড়িতে সেরকমই কাজকর্ম করি না বন্ধুরা, বাড়ির যত টুকটাক কাজকর্ম আছে, রান্না বান্না করা এই করি আর কি, তার কত কষ্ট হয় বলো তো? আর এখানে দেখো আমার বাবা এসে আমাকে আদর করে দিচ্ছে। আমি বাসন মাজছিলাম, মানে কোটো বাটিগুলো মাজছি, সাবান লেগেছে মুখে, এসে আমার মুখটা মুছে দিয়ে আমাকে আদর করছে। সত্যি আমার বাবা আমাকে কত খেয়াল রাখে, কি বলবো তোমাদের। আর আমার মেয়েটা ঘরের মধ্যে বসে বই পড়ছে। আমার মেয়ে কিন্তু আমার কাছে এসে এরকম করে না, তার কারণ ও সব সময় মোবাইল নিয়ে না হলে বই নিয়ে বসে থাকে। মোবাইল নিয়ে যে মোবাইলে অন্য কিছু দেখে, রিলস ভিডিও বা কার্টুন মাটুন এসব কোনো কিছুই না। যদি কোনো প্রশ্নের অ্যান্সার না পারে বা বুঝতে না পারে, তাহলে মোবাইল থেকে বের করে সেটা বোঝে, বুঝেছো? এই আর কি। ওই জন্য আমার আর সেরকম মনে কোনো কষ্ট বা দুঃখ হয় না যে আমার মেয়ে আমাকে এসে একটুখানি আদর করে না, কারণ আমার মেয়ে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আর আমার ছেলেটা ভীষণ দুষ্টু, খালি মাম্মিকে এসে আদর করে, পড়াশোনায় ভীষণ ফাঁকিবাজি, ফাঁক পেলে তো নিচে চলে যায়, গিয়ে সাইকেল চালায়, না হলে বন্ধুদের সঙ্গে খেলতে ব্যস্ত হয়ে যায়। কি বলতো, ছেলেটা এখন তো অনেক ছোট আছে, ওই কারণে পড়াশোনার দিকে অতটা লক্ষ্য নেই, পুরো দিন খেলার দিকেই লক্ষ্য। কোন জিনিসটা পাপাকে কিনতে বলবে, কোন খেলার জিনিসটা চাই, সব সময় মোবাইলে বের করে দেখে, আর পাপাকে বলে পাপা আমাকে অর্ডার করে দাও, এটা আমার চাই। ওর পাপাও সেরকম, ছেলে বলেছে যখন সেটা আনতেই হবে, ওরকম করে ওকে আদর দিয়ে বাদর তৈরি করেছে। ছোট আছে তো বন্ধুরা, কি বলতো, আমার ছেলের ব্রেন খারাপ তা কিন্তু নয়, কোনো জিনিস নিয়ে যদি বসে সেটা কিন্তু ওর মুখস্থ হয়ে যায়, মানে বই। তো বন্ধুরা, এখানে দেখো অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার সব কৌটো বাটি ধোয়া হয়ে গেছে, রোদে দিয়ে দিলাম, কিছুক্ষণ রোদে থাক, শুকিয়ে গেলে তারপর রান্নাঘরেতে রেখে দেবো। আর এখানে আমার বাবা দেখো কত কাজ করছে, প্রিন্সকে চান করিয়ে দিল। চান করানোর পর আমাদের প্রিন্সকে দেখেছো, একদম চুপসে গিয়ে ছোট্ট একটুখানি দেখা যায়। কি বলতো, ওর পুরো গায়ে
সবাই পশমে ভর্তি, তো ওই জন্য ফোলা ফাপা দেখে মনে হয় যেন কত মোটা। এখন তো আরো খুব রোগা হয়ে গেছে। কলকাতা থেকে আসার পর ওই যে অসুখে পড়েছিল, যেরকম ওষুধ খেয়েছে সেরকম ইঞ্জেকশন লাগানো হয়েছে। অতটুকু বাচ্চা, ওকে না 11-12টা ইঞ্জেকশন লাগানো হয়েছে। ইঞ্জেকশন লাগানোর পর না নিস্তেজ হয়ে পড়ে থাকতো, কোনো কিছুই খেত না। তারপর আমরা ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে কি হলো, বেশি ইঞ্জেকশন লাগানোর জন্য কি এরকম হলো। তারপর আবার ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে ইঞ্জেকশন লাগানোর জন্য কি আমাদের প্রিন্সের অবস্থা এরকম হয়েছে। বলছে না, ওর জ্বর হয়েছে তো, তাছাড়া সর্দি কাশি হয়েছিল। ওষুধের তো একটু হেভি ডোজ থাকে, না হলে তো কোনো কিছু আর ঠিক হয় না, মানুষ আর পশু যাই বলো না কেন। ওই জন্য ওরকম চুপচাপ হয়ে রয়েছে, 1-2 দিন যেতে না যেতে আবার ঠিক হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, প্রিন্সকে একটুখানি দুধ দিয়েছিলাম, দুধ খেলো। তারপর আমি জলের বোতলগুলো ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। সকালবেলাতে আমাদের বেশি কিছু রান্না হয়নি, মানে ব্রেকফাস্টে রুটি করেছিলাম, ডিমের ভুজিয়া আর চা। ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে, বর খেয়ে গেছিল, তখন একসাথে সবাই মিলে বসে খেয়েছে। এখন আমার তো খেতে হবে, কারণ আমারও খিদে পেয়ে গেছে। কত কাজকর্ম করলাম বলতো বন্ধুরা, আর কাজ করতে করতে আমার নাইটিও ভিজে গেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমি এখন কি দেখাচ্ছি জানো তো, বরকে চা করে দিয়েছিলাম, একটু চা বেশি হয়ে গেছিল, সে চায়ের মধ্যে আর একটুখানি দুধ অ্যাড করে দিয়ে বেশি করে চা বানিয়ে নিলাম। একটুখানি বেশি মিষ্টি দিয়েছি বন্ধুরা, চার মধ্যে যদি মিষ্টি মিষ্টি একটু বেশি না হয় না, আমার খেতে ভালো লাগে না। ডিমের ভুজিয়া আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, কারণ ডিমটা না আমার সেরকম পছন্দ নয়। আর তোমরা কারা কারা আমার মতন চা দিয়ে রুটি খেয়েছো কমেন্টে জানিও বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা যেই যাই বলো না কেন। আমি শীতের বেলা তো বেশিরভাগ চা দিয়ে রুটি খেতাম, সবজি দিয়ে রুটি খেতে আমার সেরকম ভালোই লাগে না। তো বন্ধুরা চলো ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নি, এরপরে আমাকে তো দুপুরে রান্না বান্না করতে হবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ বর দুপুরবেলাতে খেতে আসবে। আজকে আমি ওনাকে লাঞ্চ দিতে পারিনি, তাই অফিসে যাওয়ার সময় বলেছিলাম দুপুরবেলাতে খেতে এসো। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, যদি ফাঁকা থাকে অফিস, মানে যদি ব্যস্ততার মধ্যে না থাকি, তাহলে খেতে আসবো। তো আমি ওনাকে ফোন করে একবার জিজ্ঞাসা করেছি যে খেতে আসবে, বলছে যাবো না, খেলে এখান থেকে কিনে খেতে হবে। আর এখানকার যে খাবার জিনিস পাওয়া যায় একদমই মুখে তোলা যায় না, শুধু শুধু টাকা খরচা। টাকাটা বড় কথা তো নয়, যদি ভালো জিনিস পাওয়া যায় টাকা খরচা হলেও কিন্তু কোনো রকমই লাগে না। আমরা যেরকম কলকাতার বাড়িতে ধরো এক টাইমে রান্না করতে ইচ্ছা করছে না, রেস্টুরেন্টে গিয়ে মনের মতন যেটা খেতে ইচ্ছা করলো কিনে খেলাম। কিন্তু আমাদের এখানে কি বলতো, রেস্টুরেন্ট আছে অনেক, কিন্তু কোনো ভালো জিনিস নেই। লুচি পুরি সিঙ্গারা এইসবই পাওয়া যায়, ওইসব খেতে কি ইচ্ছা করে বলো। তারপর যদি মাঝে মধ্যে মনে হয় যাই একটুখানি রেস্টুরেন্টে খেয়ে আসি, তাহলে আমাদের বাড়ি থেকে মোটামুটি 20-25 কিলোমিটার দূরে যেতে হয় খেতে। আর সেখানে গিয়ে ওই তন্দুরি রুটি, শাহী পনির, মটর পনির, তারপরে ডাল মাখানি এসবই খেতে হয়। কি করব, মাঝে মধ্যে আমার বর বলে চলো না একটুখানি রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আমি বলি রেস্টুরেন্টে যা খাই ওর থেকে বাড়িতে বসে তুমি কিনে নিয়ে আসো, মাছ মাংস যেটা খাবে মনের মতন সবকিছু তোমাকে রান্না করে দেবো। তো বলছে ওটা তো প্রত্যেক দিনই খাওয়া হয়, রেস্টুরেন্টে তো খাওয়া হয় না, চলো না একটুখানি খেয়ে আসি। তো বরের কথা শুনে বাধ্য হয়ে যেতে হয়, আমার তো একদমই ভালো লাগে না। কিন্তু আমার ছেলে মেয়ে পাপার মতন হয়েছে, পাপার সঙ্গে ওরকম একজোট হয়ে বলে চলো মাম্মি চলো। আর ওখানে যদি আমি একাই বলি যে যাবো না, তাহলে সেটা ভালো দেখায় না, ওই জন্য ওনাদের সঙ্গে আমিও যাই। কি বলবো বন্ধুরা, একবার তো ভীষণ বিপদে পড়ে গেছিলাম। 5-7 বছর আগে মাকে নিয়ে এসেছিলাম আমাদের দিল্লিতে ঘুরতে। মা এসেছে, কোনো জায়গায় তো স্পেশালি ঘুরতে নিয়ে যেতে হয়, তো পাঞ্জাব নিয়ে গেছিলাম স্বর্ণ মন্দির দেখাতে। সেখানে সবাই মিলে গেছি, এখন তো রেস্টুরেন্টে খেতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। প্রথমে যখন আমরা হোটেলে উঠলাম, তখন তো হোটেলের তরফ থেকে আমাদেরকে খাবার দিয়েছিল, মানে আমরা অর্ডার করেছিলাম সেই হিসাবে, কিন্তু সেরকম দেয়নি, আমাদের কারোরই পেট ভরেনি। মানে যত টাকা চেয়েছিল তত টাকাই দেওয়া হয়েছে, কিন্তু খাবারের পরিমাণ অনেক কম ছিল। তারপর গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, সেখানে দেখে দেখে বর তো অর্ডার করেছে, অনেক কিছু অর্ডার করেছে, ভেবেছিলাম হয়তো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে, পাঞ্জাবে এসেছি বলে কথা, এখানকার রান্না বোধহয় খুব ভালো হবে, স্পেশাল জিনিস খেতে পারবো। কিন্তু যখনই আমাদের সামনে নিয়ে এসেছে বন্ধুরা, কি বলবো, মুখেই তোলা যাচ্ছে না, এত বাজে। আর আমার মাকে যেটা দেয়া হচ্ছে মানা করছে, আমি এ খাবো না ও খাবো না। এত বিপদে পড়েছি, মাকে কিছু প্রকারই খাওয়াতে পারলাম না। তারপর যে ওনাকে একটুখানি ফলমূল কিনে খাওয়াবো, আমার মা কিন্তু আমার মতনই কোনো ফল খেতে একদমই পছন্দ করে না। ওখানে আমরা মোটামুটি 2-3 দিন মতন ছিলাম, খাওয়ার যে এত কষ্ট হয়েছে বন্ধুরা একদম বলে বোঝানোর মতো নয়। ছেলে মেয়ে দুটো তো ছোট ছিল, ওরা তো অত খাবারের টেস্ট বোঝে না, ওদেরকে যা দেওয়া হতো একটু একটু করে খেত। তারপর বাদ বাকি আমার মেয়ে তো ফল খেতে ভীষণ পছন্দ করে, ওকে ফল ফ্রুট খাওয়ানো হতো। আর আমার ছেলেকে তো দুধ পিডিয়াশর ওইসব খাওয়াতাম। বাদ বাকি যদি কোনো খাবার দেখে চাইতো কিনে দিতাম। বাচ্চাদের তো খাওয়ার কোনো প্রবলেমই হয় না যেখানে যাও না কেন। তো বন্ধুরা, তোমরা যদি কোনোদিন আসো বিদেশে ঘুরতে, মানে দিল্লি বোম্বে বা যে কোনো জায়গাতে, তাহলে তোমরা একটা কাজ করো, বস্তা ভর্তি করে মুড়ি চিড়ি নিয়ে এসো। কোনো কিছু যদি না পাও, চিড়ে ভিজিয়ে খাবে, দেখবি বেশ কিছুক্ষণ পেট ভর্তি থাকবে। এটা কিন্তু আমি মজা করলাম না, একদম সিরিয়াসলি বলেছি, বুঝেছো? তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, পুরো গামলা ভর্তি তরকারি রান্না করেছি। কেন বলো তো বন্ধুরা, দুপুরে রান্না করলাম তো, তাই ভাবছি রাতের বেলাতে রান্না করবো না, তাই বেশি করে রান্নাটা করেই রেখেছি। এত গরমের মধ্যে বারবার কে রান্না করবে বলো তো। চলো বন্ধুরা, আমি এতক্ষণ ধরে কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত,
করলা ভাজা, ঝিঙে ভাজা আর দুধ গরম করে রেখেছি, এটা সকালবেলাতেই। আর এখানে আছে কচুমুখী দিয়ে রুই মাছের ঝোল। ফ্রিজের মধ্যে দুধ রাখবো, এসে দেখি ফ্রিজের মধ্যে জলই জল হয়ে গেছে। কারেন্ট ছিল না 5-7 ঘন্টা মতন, যত বরফ জমানো ছিল না সব গলে গলে পড়ছে। তাই এখন ফ্রিজটাকে মুছতে বসলাম। কাজবাজ করে যে একটুখানি রেস্ট করব সেটাও আর হলো না, বুঝেছো। এদিকে বড় চলে এসেছে অফিস থেকে, ছেলে মেয়ে দুটোকে খাইয়ে দিয়েছি, এখন ওরা ঘুমোচ্ছে। আর প্রিন্স দেখো আমার পাশে বসে বসে খাওয়া দেখছে। ওকে খেতে দিয়েছিলাম, খাইনি জানো বন্ধুরা, কোনো কিছু এরকম মুখে তুলতে চায় না, জোর জবরদস্তি ওকে খাওয়াতে হয়। তো বন্ধুরা অনেকদিন বাদে কচুমুখী দিয়ে খাচ্ছি, তো ভীষণ টেস্টি হয়েছে খেতে। আর আমার বরের তো ভীষণ প্রিয় কচুমুখী, যেরকম ভাবে রান্না করি না কেন ওনার এত ভালো লাগে, প্রত্যেকদিন যতগুলো ভাত খায় না তার ডবল খেয়ে নেয় জানো। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।